সবাইকে স্বাগতম। যে বিশেষ কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ টিকাসমূহ, যে প্রশ্নগুলি পরীক্ষা আসার মতো এই ধরনের কিছু টিকা মিনিমাম 10 বারের উপরে এসেছে প্রায়, সেই সমস্ত টিকাসমূহ কোনগুলি আলোচনা করার চেষ্টা করব খুব সংক্ষেপে, কারণ বইতে আছে প্রায় 140টার অধিক টিকা, তো এতগুলো পড়ে মনে রাখা কঠিন ফার্স্ট পার্টে। আর তাই আজকে ফার্স্ট পার্টের জন্য আলোচনা করতেছি, বাকিগুলি সেকেন্ড পার্টের জন্য আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান রয়েছে, সংবিধান রিলেটেড 6 থেকে 7টা টিকা আছে পরীক্ষা আসার মতো। প্রথমে আসি জনস্বাস্থ্য ও নৈতিকতা, অনুচ্ছেদ 18তে বলা হয়েছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, অনুচ্ছেদ 76-এর কতে বলা হয়েছে। ন্যায়পাল, অনুচ্ছেদ 77-এ বলা হয়েছে। অর্থ বিল, অনুচ্ছেদ 81-তে বলা হয়েছে। সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব, অনুচ্ছেদ 84-তে বলা হয়েছে। সংযুক্ত তহবিলের উপর দায় যুক্ত ব্যয়, দায় যুক্ত কিন্তু মুক্ত না, অনুচ্ছেদ 88-তে বলা হয়েছে। এর বাইরে আরও আছে অধ্যাদেশ 93 অনুচ্ছেদে বলা হয়েছে, তাই না? সেগুলি বিশেষ করে এই 6টা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে পরীক্ষার জন্য, সেজন্য উপস্থাপন করলাম। এর বাইরে আরও পড়বো আমরা, কিন্তু এগুলো ভালো করে পড়বো। এবার আসি বিএসআর পার্ট 1 থেকে, বাংলাদেশ সার্ভিস রুলস এর পার্ট 1 থেকে যে প্রশ্নগুলি, যে টিকাসমূহ আসার মতো মনে হয়েছে আমার কাছে ফার্স্ট পার্টের জন্য, সেগুলি হচ্ছে প্রেষণ বা ডেপুটেশন, বিধি পাসের 6-এ বলেছে। বাধ্যতামূলক অপেক্ষাকাল, বিধি পাসের 17-তে বলেছে। এই যে বিধি পাসের মধ্যে অনেকগুলি আছে। ফি সম্পর্কে বিধি পাসের 24-এ বলা হয়েছে। সম্মানী, বিধি 5-এর 30-এ বলা হয়েছে। লিয়েন সম্পর্কে 5-এর 34-এ বলা হয়েছে। অর্জিত ছুটি, বিধি 145-এ বলা হয়েছে। অক্ষমতাজনিত ছুটি, বিধি এই যে 192 এবং 93-এ বলা হয়েছে। শিক্ষা ছুটি, বিধি 194-এ বলা হয়েছে। সঙ্গ নিরোধ ছুটি, বিধি 196-এ বলা হয়েছে। মাতৃত্বকালীন ছুটি, বিধি 197-এ বলা হয়েছে। বিএসআর পার্ট 1-এর আরও কিছু আছে, সেগুলি যেমন আমাদের বিএসআর পার্ট 1 থেকে আরও যেগুলি আসার মতো পরীক্ষায় ছিল, যেমন এই যে টেনিয়র পদ, বিধি 5-এর 54-তে বলেছে। টাইম স্কেল 5-এর 55-তে বলেছে। সিলেকশন গ্রেড, এটি অবশ্য বেতন ভাতাদি, বেতন ও কমিশন আইন 2009-এর অনুচ্ছেদ 9-এ বলেছে সিলেকশন গ্রেড সম্পর্কে। এছাড়াও ভ্রমণ ভাতা বিএসআর পার্ট 1-এ 57-তে বলেছে। এছাড়া ভ্রমণ ভাতা বিধিমালা 2022 আছে, সেখানেও বলা হয়েছে। দৈনিক ভাতা, এটাও ভ্রমণ ভাতা বিধিমালা 2022-এ বলেছে এবং বিধি 57-তে বলা আছে বিএসআর-এ। তারপর চাকরির শর্তাবলী বিএসআর-এর বিশেষ করে বিধি 7 থেকে 34 নম্বরের মধ্যে বলা হয়েছে চাকরির শর্তাবলী, তাই না? তো এগুলি খোরাকি ভাতা সম্পর্কে বলা হয়েছে বিধি 71-এ বিএসআর-এর। তো এগুলি আমি এখানে উপস্থাপন করি নাই, কিন্তু এগুলোও বিএসআর-এ আছে, কিন্তু এটা মনে রাখার চেষ্টা করব। এরপরে আসি নির্ধারিত ছুটি বিধিমালাতে 3টা ছুটি আছে। একটা হচ্ছে প্রাপ্যতাবিহীন ছুটি, যেটি 5-এর 1-এ, আর হচ্ছে অসাধারণ ছুটি, যেটি 19-এর 3-এ বলেছে, 19-এর 3-এ। ঠিক আছে, আরও একটা আছে, সেটা লেস ইম্পর্টেন্ট, সেজন্য আমি আলোচনা করি নাই। এরপরে আসে যে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018, এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন টিকায় আসার মতো আছে। যেমন প্রথমে আসি অসদাচরণ, বিধি 2-এর খতে বলেছে। ডিজার্শন 2-এর চতে উল্লেখ করা হয়েছে। লঘুদণ্ড, বিধি 4-এর 2-এ বলা হয়েছে। গুরুদণ্ড, বিধি 4-এর 3-এ বলা হয়েছে। সাময়িক বরখাস্ত, বিধি 12-তে বলা হয়েছে। যদিও এই যে সরকারি চাকরি আইন 2018-র আবার 39-এ বলেছে এই সাময়িক বরখাস্ত সম্পর্কে, 2 জায়গায় বলা আছে, তাই না? চাকরি থেকে অপসারণ, বিধি 4-এর 3-এর সিতে বলা আছে, যদিও এটি গুরুদণ্ড, তাই এই যে 4-এর 3-এর মধ্যে আছে। চাকরি থেকে বরখাস্ত, যেটি বিধি 4-এর 3-এর ডিতে বলা আছে, এবং এটিও কিন্তু গুরুদণ্ড, তাই 4-এর 3 লেখা আছে। এছাড়াও এই যে বিভাগীয় মামলা, এটি এই সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী পরিচালিত হয়, সেই কথা বলেছে, কোনো বিধি উল্লেখ করে নাই। তো 2018 অনুযায়ী বিশেষ করে শৃঙ্খলা ও আপিল বিধিমালার আলোকে এই তদন্তের পদ্ধতি সহ আরও বিভিন্ন বিষয় আমি রচনামূলক প্রশ্নে আলোচনা করার চেষ্টা করব। আজকে মূলত টিকায় যেগুলো আসার মতো সেগুলো বলতেছি। তো এবার আসি বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 1981 সালের আলোকে যে প্রশ্নগুলি আসার মতো আছে। এখানে মূলত 4টা আছে। একটা হচ্ছে সরাসরি নিয়োগ,
লাভের মাধ্যমে যে শর্তাবলী, সরাসরি নিয়োগের ক্ষেত্রে যে শর্তাবলী, সেটি বিধি 4-এ বলা আছে সরাসরি নিয়োগ সম্পর্কে। পদোন্নতির মাধ্যমে নিয়োগ সম্পর্কে বলা আছে বিধি 5-এ। শিক্ষানবিশ সম্পর্কে বলা আছে বিধি 6-এ এবং স্থায়ীকরণ সম্পর্কে বলা আছে বিধি 7-এ। 4, 5, 6, 7। তো এখানে আরেকটি বিষয় আমি বলবো, সেটি হচ্ছে এই যে গ্র্যাচুইটি। তো গ্র্যাচুইটি এটি এই চাকরি বেতন ও ভাতা দিয়ে আদেশ 2015 এর বিধি 10-এর 1-এ বলেছে। এই যে চাকরি বেতন ও ভাতা দিয়ে আদেশ আছে না 2015, এর বিধি 10-এর 1-এ গ্র্যাচুইটি সম্পর্কে বলেছে। আচ্ছা, তো এগুলো কাকে বলে এগুলো জানতে হলে কিন্তু বই পড়তে হবে। আমি মূলত টোটাল আলোচনা করব, যেগুলি মানে জাস্ট বিধি আর প্রশ্ন মনে রাখলে একটু লেখা সহজ হয়, সেই জন্যই আলোচনা আজকের। তো এবার আসি গুরুত্বপূর্ণ একটি আইন, সেটি হচ্ছে সরকারি চাকরি আইন 2018। এখানে এই যে গুরুদণ্ড হিসাবে শাস্তিমূলক অবসর, এটি বিধি 32-এ বলা আছে। 32-এ বলা আছে গুরুদণ্ড হিসাবে শাস্তিমূলক অবসর দান। এবং এই গুরুদণ্ডের কথা কিন্তু 2018 সালে শৃঙ্খলা আপিল বিধিমালায় আছে, তাই না? ওই যে বিধি 4-এর 3। তো যাই হোক, স্বাভাবিক অবসর বিধি 43-এ বলা আছে, ধারা 43-এ। ঐচ্ছিক অবসর বা এলপিআর যাকে বলে, ধারা 44-এ বলা আছে। ঐচ্ছিক ইচ্ছাকৃত, এখানে 25 বছর পূর্ণ হলে ইচ্ছাকৃত অবসর গ্রহণ করতে পারে। আবার সরকার কর্তৃক বাধ্যতামূলক অবসর, যেটি ধারা 45-এ বলা আছে, তাই না? এই 44 আর 45-এর একটা মিল আছে, সেটা হচ্ছে দুইটাই 25 বছর পূর্ণ হলে, 44-এ নিজের ইচ্ছায় আর 45-এ সরকারের ইচ্ছায়, তাই না? আচ্ছা, এরপরে অক্ষমতাজনিত অবসর 46-এ, ধারা 46-এ বলা আছে। অবসরোত্তর ছুটি পিআরএল ধারা 47-এ বলা হয়েছে। পিআরএল মানে স্বাভাবিক অবসর নিলে যে অবসরোত্তর ছুটি যায়, তাই না? এরপরে আরেকটা আছে, সেটা সাময়িক বরখাস্ত। সাময়িক বরখাস্তটা যদিও এখানে 39-এ বলেছে সরকারি চাকরি আইনে, কিন্তু এটা আবার এই সরকারি শৃঙ্খলা আপিল বিধিমালায় 2018 সালের যে বিধিমালা আছে, শৃঙ্খলা আপিল বিধিমালায় 12-তে বলেছে, বিধি 12-তে। চুক্তিভিত্তিক নিয়োগ ধারা 49-এ বলা হয়েছে। তো এইগুলি টিকার জন্য আমি বললাম, এর বাইরে আরও আছে কিন্তু, যেগুলি বিশেষ করে আমরা নিজে বই থেকে দেখে নিতে পারবো। এরপরে আসি সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979। এখানে অনেকগুলি প্রশ্ন আছে আসার মতো, যেমন উপহার দেয়া নেয়া বিধি 5-এ বলেছে। সরকারি কর্মচারী কর্তৃক তহবিল সংগ্রহ বিধি 8-এ বলেছে। ধার গ্রহণ ও প্রদান বিধি 10-এ বলেছে। মূল্যবান সামগ্রী স্থাবর সম্পত্তি অর্জন ও হস্তান্তর বিধি 11-তে বলেছে। আমি সবগুলো আলোচনা করতেছি না, যেগুলি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো সেগুলি আলোচনা করতেছি। সম্পত্তির ঘোষণা বিধি 13-তে বলেছে। ব্যক্তিগত ব্যবসা বা চাকরি বিধি 17-তে বলেছে। রাজনীতিতে অংশগ্রহণ 25-এর 1-এ বলেছে এবং নির্বাচনে অংশগ্রহণ 25-এর 3-এ বলেছে। ঠিক আছে, এছাড়াও বাধ্যতামূলক অবসর, এটা যে সরকারি চাকরি আইন ধারা 45-এ বলেছে বাধ্যতামূলক অবসর সম্পর্কে। ঠিক আছে, এটা। এরপরে আসি মহিলা সহকর্মীদের প্রতি আচরণ বিধি 27-এর এতে বলেছে, 27-এর এ। এবং এই যে ভবিষ্যৎ তহবিলটা কিন্তু ভবিষ্যৎ সাধারণ তহবিল আইন 1925 সালের বিধি 2-তে বলেছে। ভবিষ্যৎ তহবিল আইন এই যে 1925 সাল আছে, এর 2-তে বলেছে। যদিও সাধারণ ভবিষ্যৎ তহবিল নামে 1979 সালে একটি আইন হয়েছে, তাই না? আচ্ছা, এরপর আসি সচিবালয় নির্দেশমালা। এখান থেকে কিন্তু অনেকগুলি প্রশ্ন আসার মতো আছে সচিবালয় নির্দেশমালা থেকে। তো সচিবালয় নির্দেশমালা থেকে যে প্রশ্নগুলি আসার মতো আছে, যেমন লক্ষ্য করি, অধিশাখা নির্দেশনা 2-এর ক এর 2 আছে। এরপর আসি অনুবিভাগ 2-এর ক 3-এ আছে। বিভাগ 2-এর ক 25-এ আছে। মন্ত্রণালয় 2-এর ক 28-এ আছে এবং শাখা 2-এর ক 31। অর্থাৎ 2-এর ক 2, 3, 25, 28, 31 যথাক্রমে অধিশাখা, অনুবিভাগ, বিভাগ, মন্ত্রণালয়, শাখা। একটু মনে রাখার চেষ্টা করব। এরপর আসি সংযুক্ত দপ্তর ও অধস্তন অফিস। সংযুক্ত দপ্তর সম্পর্কে বলা আছে নির্দেশনা 6-2-তে, আর অধস্তন অফিস সম্পর্কে বলা আছে 6-3-এ। এবার আসি নথিপত্র ব্যবস্থাপনা বলা আছে নির্দেশনা 15-1-এ। নথিপত্র ব্যবস্থাপনা কাকে বলে সেই সম্পর্কে, এবং ই নথি বা ইলেকট্রনিক নথি ব্যবস্থা সম্পর্কে বলা আছে 15-7-এ। ই নথি বা ইলেকট্রনিক নথি সম্পর্কে বলা আছে 15-7-এ।
আর নথিপত্র ব্যবস্থাপনা সম্পর্কে বলা আছে এই 15(1)-এ। তো সচিবালয়ের নির্দেশমালায় আরও কিছু তথ্য আছে, লক্ষ্য করি। এই যে ডিজিটাল নথি নম্বরের গঠন সম্পর্কে বলা আছে নির্দেশনা 42(5)-এ, এবং রেকর্ডের শ্রেণী বিভাগ সম্পর্কে বলা আছে নির্দেশনা 91-তে। রেকর্ড যাচাই এবং বিনষ্টকরণ সম্পর্কে বলা আছে নির্দেশনা 101 থেকে 103-এ, এগুলো বলা আছে, তাই না? তো সচিবালয়ের নির্দেশমালা সম্পর্কে আরও আছে, এটা বড় অধ্যায়। অফিস স্মারক সম্পর্কে বলা আছে নির্দেশনা 138-এ। ডিও লেটার সম্পর্কে বলা আছে নির্দেশনা 141-এ। প্রেস নোট বা ইশতেহার সম্পর্কে বলা আছে নির্দেশনা 146-এ। অফিস পরিদর্শন সম্পর্কে বলা আছে নির্দেশনা 193-তে। নাগরিক সনদ বা সিটিজেন চার্টার সম্পর্কে বলা আছে নির্দেশনা 263-তে। এগুলো বলা আছে, কিন্তু এগুলো আমরা খেয়াল রাখবো। এগুলো ধারাগুলো ইগুলো মনে না রাখলে লেখা মুশকিল হবে কিন্তু। এছাড়াও যে কার্যবিধিমালা, কার্যবিধিমালাটা বলা আছে যে সংবিধানের অনুচ্ছেদ 55(6)-এ বলা আছে কার্যবিধিমালা সম্পর্কে। এবার আসি প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন 1980। এখানে যে প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা ধারা 3-এ বলেছে, প্রশাসনিক ট্রাইব্যুনালের এখতিয়ার ধারা 4-এ বলেছে, আবার প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা ধারা 5-এ বলেছে, এবং প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের এখতিয়ার ধারা 6-এ বলেছে, এবং প্রশাসনিক ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যাবলী এটা বলেছে ধারা 7-এ, তাই না? 3, 4, 5, 6, 7 এগুলি বলা আছে। আচ্ছা, এরপর আসে সরকারি গোপন আইন 1923। নিষিদ্ধ এলাকা বা কেপিআই এটা বলেছে ধারা 2-এ, 2 থেকে শুরু হয়েছে। গুপ্তচর বৃত্তির জন্য শাস্তি ধারা 3-এ। তথ্যের বেআইনি হস্তান্তর ধারা 5-এ। এখন এখানে আরও আছে, কিন্তু পরীক্ষার জন্য এই কটা ইম্পর্টেন্ট মনে হয়েছে, ঠিক আছে? এই টিকার জন্য সেজন্য এই কটাই উপস্থাপন করেছে। এখানে সেকেন্ড পার্ট রিলেটেড, সেকেন্ড পার্টের সাথে মিল আছে এরকম কিছু তথ্য আছে, কিন্তু যেমন যোগদানকাল এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, যদিও সবগুলো আবার সেকেন্ড পার্টে আসতে পারে। তারপরে এগুলো বেশি ইম্পর্টেন্ট সেকেন্ড পার্টে এবং ফার্স্ট পার্টে দুইটার জন্যই। যেমন যোগদানকাল, এই যে ফান্ডামেন্টাল রুলসের 9-10-এ বলা আছে, আবার বিএসআর বিধি 80 এবং 81-তেও বলা আছে যোগদানকাল সম্পর্কে। তারপরে চলতি দায়িত্ব, অতিরিক্ত দায়িত্ব, এই যে ফান্ডামেন্টাল রুলসের বিধি 49-এ বলা আছে, এবং অতিরিক্ত আইনবান কর্মকর্তা সম্পর্কে বলা আছে জেনারেল ফাইন্যান্সিয়াল রুলস জেএফআর বিধি 7 থেকে 13 এবং 302-এও বলা আছে। মুখ্য হিসাব কর্মকর্তা প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার, এটা খুব গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্নের জন্য। যদি রচনামূলক প্রশ্নের জন্য আমি আরেকটা সাজেশন করেছি, সেটা পরে আলোচনা করব। মুখ্য হিসাব কর্মকর্তা সম্পর্কে সরকারি অর্থ বাজেট ব্যবস্থাপনা আইন 2009-এর ধারা 18-এ বলা আছে মুখ্য হিসাব কর্মকর্তা সম্পর্কে। এবার আসি কল্যাণ তহবিল সম্পর্কে। এই যে সরকারি কর্মচারী কল্যাণ তহবিল আইন আছে না 2004, এই আইনের ধারা 14-তে বলা আছে কল্যাণ তহবিল সম্পর্কে। এবং সবার শেষে আরেকটি বিষয় যৌথ বীমা তহবিল, এটাও সরকারি কর্মচারী কল্যাণ তহবিল বোর্ড এর যে আইন আছে সে 2004 এর ধারা 19-এ বলা আছে কল্যাণ যৌথ বীমা সম্পর্কে। এছাড়াও আরও কিছু বিষয় আছে, যেমন আইন যেটি সংবিধানের 80 নং অনুচ্ছেদে বলা আছে, অধ্যাদেশ যেগুলি 93 অনুচ্ছেদে বলা আছে, তাই না? তারপরে প্রেস নোট যেটি সচিবালয় নির্দেশনা 146-এ বলা আছে, প্রজ্ঞাপন 144-এ বলা আছে। এগুলি না লেস ইম্পর্টেন্ট যেগুলো বললাম, তারপরেও আসতে পারে, কিন্তু আমি এই যে 62টা প্রশ্ন আলোচনা করেছি, 62টার মধ্যে আরও কিন্তু সাব পয়েন্ট ছিল। আমার মন বলছে এগুলো ভালো করে পড়লে ইনশাল্লাহ আমরা এই ঠিক আছে এখান থেকে আসুক প্রশ্নের উত্তর দিতে পারবো। তো এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।